ভূমিদস্যু নামে একজন লোকই পরিচিত, একজন লোক, তার নাম বসুন্ধরা শাহ আলম। এবং শাহ আলমের কুলাঙ্গার পুত্র, সেক্স ম্যানিয়াক, যৌন অপরাধী, একজন ধর্ষক, একজন মার্ডারার আনভীরের বাবা। এখন এদেরকে পুনর্বাসন করানোর জন্য অনলাইন অ্যাক্টিভিস্টদের কেউ কেউ এবং তাদের এই অনলাইন অ্যাক্টিভিস্টদের মুরব্বী বাংলাদেশে, এরা ভূমিদস্যু শাহ আলমকে মিষ্টি খাওয়ায় ফুলের তোড়া দেয়, যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি, মানুষের ভূমি দখল করে জোর করে, তার এক ছেলে এক ইঞ্জিনিয়ারকে, সাব্বির নামের এক ইঞ্জিনিয়ারকে খুন করেছে, যার বিচার হয়নি, বিএনপি তাকে ছেড়ে দিয়েছিল। আর তার বড় ছেলে আনভীর একটা মেয়েকে বাসায় কেপ্ট রেখে, এটার এই বাসায় কেপ্টের বাংলা কি মামুন ভাই? রক্ষিতা রেখে তাকে ভোগ করার পরে তাকে মেরে ফেলেছে। আওয়ামী লীগ গভর্নমেন্ট সেটা ছেড়ে দিয়েছে হাসিনার নির্দেশে। এখন এই ভূমিদস্যু শাহ আলমকে ফুলের তোড়া দিয়ে, মুখে মিষ্টি তুলে দিয়ে, শফিক রেহমানের মতো এক বুড়া হাবড়া, যাকে আমরা আগে বলতাম যে মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের একজন বুদ্ধিজীবী, সে কি মানসিকভাবে এতটা ভারসাম্যহীন হয়েছে যে একটা ভূমিদস্যুর মুখে মিষ্টি তুলে তার প্রশংসার খই ফোটাচ্ছে? পুরা বিষয়টাকে ডক্টর নওশের আপনি কিভাবে দেখেন? আপনি যদি আপনার মনোভাব এবং আপনার অনুভূতি আমার সাথে এবং আমার দর্শকের সাথে শেয়ার করেন। জি, আমি এটা বলবো। তার আগে আমি একটু কিছু কথা বলি যে শফিক রেহমান সাহেবকে আমি কিন্তু ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করতাম এবং ওনার লেখাগুলো আমি পড়তাম। ওনার যে প্রথম দিকের যে পত্রিকাটা ছিল যায় যায় দিন, এটা প্রতি সপ্তাহে আমি রেগুলার কিনতাম। ওই আমি যখন ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে পড়তাম, তখন প্রতি বৃহস্পতিবার এটা নিয়ে আমি আসতাম, বাসায় আস্তে আস্তে জ্যামের মধ্যে আমার মোটামুটি এটা পড়া হয়ে যেত। এর পরবর্তীতে আমি যায় যায় দিনে লেখালেখিও করেছি এবং আমার বেশ কয়েকটা লেখা ওনাদের এখানে শ্রেষ্ঠ লেখা হিসেবে বিবেচিত হয়েছিল। পরবর্তীতে আমি শফিক রেহমানের যে ইনস্টিটিউশন ছিল, মানে ওনার ওয়াইফের ইনস্টিটিউশন ডেমোক্রেসি ওয়াচ, ইন্টারমিডিয়েট পাস করার পর আমি কম্পিউটার এবং ইংরেজির উপরে ওইখানে আমি ট্রেনিং নিয়েছি এবং ওনাদের কাছ থেকে একটা প্রাইজও পেয়েছিলাম, যেটা চিফ গেস্ট ছিলেন প্রফেসর ইউনুস, ডক্টর ইউনুস। ওনার প্রতি সবসময় আমার একটা শ্রদ্ধা ভাব ছিল এবং উনি আমাদের স্কুল সেন্ট গ্রেগরি স্কুলের 1950 সালের ব্যাচ ছিলেন। এই হিসেবে আমাদের একটা শ্রদ্ধা বোধ ছিল ওনার প্রতি এবং ওনার লেখার প্রতি আমার একটা আলাদা একটা ফ্যাসিনেশন ছিল এবং ওনার বক্তব্য যেগুলো উনি দিতেন বা ইয়ে করতেন, কথাবার্তা গুলো আমার কাছে বেশ ভালো লাগতো। কিন্তু সেই দিন উনি যে ঘটনাটা করলেন, এটা আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না। মানে ওনার মতো একজন লোক একটা ভূমিদস্যুকে গিয়ে মিষ্টি খাওয়ায় আসবে এবং এত প্রশংসা করে আসবে, হ্যাঁ, ওনার কোনো মানে বলা হচ্ছে যে এই দেশকে করতে নাকি তার কোনো বিকল্প না। অথচ কয়েক মাস আগে এই লোকটাই আপনার বলেছে যে আমৃত্যু শেখ হাসিনার সাথে নাকি থাকবে, মানে ওই যে শাহ আলমের কথা বলতেছে আর কি। ওই রকম একটা লোককে উনি কিভাবে ইয়া করবে, সেটা আমি কিছুটা আমার এক সাংবাদিক বন্ধুর সাথে আলাপ করেছিলাম, মালয়েশিয়া প্রবাসী। তো ওর একটা স্ট্যাটাস সে আমার সাথে শেয়ার করেছিল, তো সেটা হচ্ছে যে উনি শফিক রেহমান যখন ডিসিশন নিলেন যে উনি যায় দ্বীপটাকে ইয়া করবেন, দৈনিকে রূপান্তরিত করবেন, তখন ওনাকে মানে ফাইন্যান্স, উনি কিছুটা প্রথম থেকে উনি নিজে ফাইন্যান্স করার চেষ্টা করেছিলেন। এর পরবর্তীতে দেখা গেল যে উনি এটা পারতেছেন না, তখন ওনাকে ফাইন্যান্স করেছিল এই শাহ আলম সাহেব সেই সময়। এর পরবর্তী ওনার সাথে আবার একটা ঝামেলা হওয়াতে তারপরে উনি করলেন কি, ওটা ওই সরাসরি তারেক রহমানের সাথে উনি কথা বললেন যে এটা কিভাবে কি করা যায়। তারেক রহমান ওনার এক আস্থাভাজন কারণে দিয়ে এটা উনি দিয়ে দিছিলেন, ওই তারা এতদিন চালাইছিল। এখন শফিক রহমান এতদিন পরে এসে আবার সেটার দখল নিয়েছেন এবং সেটার পিছনে ছিল এই শাহ আলম সাহেব, যে কারণে নাকি উনি এরকম আর কি এই ওই কালের কন্ট্রোল অফিসে যে একবার মিষ্টি টিষ্টি মানে কেক টেক খাইয়ে এসেছেন আর কি। এটাই ওর স্ট্যাটাস থেকে আমি এটা জানতে পারলাম আর কি। এটা কি আপনার কি নৈতিকভাবে অবক্ষয় বলবেন, সামাজিকভাবে নিচুতা বলবেন? একজন মানুষ এত নিচে নামতে পারে, বিষয়টাকে কি আপনি এভাবে দেখবেন? নাকি বুড়া হয়ে গেছে, ধ্যাত্রা খাতা, একটা হাবড়া, একটা গাবুর, এখন আর মাথায় কাজ করে না, আকল বুদ্ধি শেষ, মরতে গেলে আজ্ঞা দেয়? টোটাল সাবজেক্টটা কি এরকম? আমার কাছে অনেকটা মনে হচ্ছে যে বয়সজনিত কারণে কিছুটা হতে পারে, আর একটা
আরেকটা হতে পারে যে উনি হয়তোবা ওনার দ্বারা এত বেশি মানে উপকৃত হয়েছেন, এখন সেটা ঋণ শোধ করার জন্য উনি হয়তোবা তার পক্ষে উনি কথা বলতেছেন, তার অতীত বিবেচনা না করে, সেটাও হতে পারে। আমি বয়সের কথাটা এই জন্য বললাম, পেশাগতভাবে আপনি একজন চিকিৎসক। অনেক লোকজন যারা ডায়াবেটিক্সে ভুগে, বয়সের ভারে তাদের ইনার কন্ট্রোল থাকে না, পেশাব করতে গেলে পায়খানা করে দেয়, এই ধরনের কি হইতে পারে ওনার ক্ষেত্রে? ওনার ক্ষেত্রে তো ওনার তো মানে মানে কগনিটিভ ফাংশন তো বেশ ভালোই, ওনার বেশ কথাবার্তা বলছেন বা ইয়া করতেছেন, বা শারীরিক দিকে এই বয়সে উনি দেখলাম যে কি একটা কনসার্ট উনি নিজে গানও গেয়েছেন, ওনার বার্থডে সেলিব্রেট করতে যে উনি গানও গেয়েছেন। মোটামুটি ওনার কিন্তু যথেষ্ট এনার্জেটিক মনে হচ্ছে। এখন ওনার মানে কগনিটিভ ফাংশন যেহেতু ভালো, আমি তো ওইটা বলতে পারি না যে ওনার বুড়া বয়স যে ওনার মতিভ্রম হয়েছে। তবে যেটা মনে হচ্ছে যে উনি ওই আগের কৃতজ্ঞতার ঋণ উনি শোধ করতে যাচ্ছেন আর কি, ওই স্ট্যাটাসটা পরে আমার কাছে যেটা মনে হলো আর কি। ওকে, আমি ডক্টর নওশের আপনার কাছে ব্যাক করব। আমি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। ভাই, আমার কথা আপনি মাইন্ড করেন না, এখন বয়স্কদের মধ্যে আপনিও একজন পড়েন, আমি আপনাকে বলি না যে আপনি পেশাব করতে গিয়ে পায়খানা করে দিচ্ছেন, মানুষ। ওকে, কিন্তু আমি এই শফিক রেহমানের এটাকে কি আপনি মতিভ্রম বলবেন, নাকি দুর্নীতি পরায়ণতা বলবেন, নাকি আদর্শ থেকে বাইরে চলে গেছে এভাবে বলবেন, নাকি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যারা ক্ষমতায় আসি করছে তাদের নির্দেশে এবং তার ব্যক্তি স্বার্থে একটা ভূমিদস্যুকে সমর্থন করার জন্য ওখানে গেছেন? অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। দেখেন, একটা কথা মনে পড়ে গেল যে পুত্র শোক ভুললেও ভুলতে পারে, অর্থ শোক কিন্তু ভুলে না। এটা কোনো বয়স লাগে না। তো কাজেই আমরা একসময় বলতাম যে ভাড়াটিয়া বুদ্ধিজীবী। আপনি তো অনেক কথা বলেন বুদ্ধিজীবী, তো ভাড়াটিয়া বুদ্ধিজীবীরা যেখানে পয়সা পায়, অডিয়েন্স পায়, প্রচার পায়, সেখানে বিক্রি হয়ে যায়। কাজেই আজকে আমরা বলতাম বুর্জুয়া শিক্ষায়, অর্থাৎ লুটেরা বুর্জুয়া শিক্ষায় যে যত শিক্ষিত সে তত মূর্খ। কে প্রফেসর হইলো, ডক্টরেট হইলো, বড় সাংবাদিক, সেটা বড় কথা না। কাজেই নৈতিক অবক্ষয় যে জায়গায় পৌঁছে গেছে। আমার এক রাজনৈতিক কবিতা, আমি তো প্রায় রাজনৈতিক কবিতা লিখি, প্রায় শখানিক হবে। এক জায়গায় লাইনে আছে, সমাজে রন্ধে রন্ধে দুর্নীতি, ঘরে ঘরে দুর্নীতিবাজ। এরকম একটা বাসা বাড়িতে দেখাইতে পারবেন না। একটা আওয়ামী লীগ করে, একটা বিএনপি করে, একটা জাতীয় পার্টি করে, জামাত করে, বাবা সব ছেলেদের কিংবা ভাইদের লুটেরা টাকা পয়সা নিয়ে একসাথে বসে ডিনার করে আর খুব গর্ববোধ করে। আমরা সব জায়গায় আছি। তো কাজে এই শফিক রহমানের প্রতি আমার শ্রদ্ধা রেখেই বলতে হয়, বয়সের কারণে। বোধহয় 92 সনে লন্ডনে আমি তার বাসায় একটা পার্টিতে, ওই যে আমাদের তৎকালীন ডাকসুর ভিপি আক্তারুজ্জামান, আমি তার সে আমার হোস্ট ছিল, তার বাসায় লন্ডনে গেলে মিসবাহ কামাল, তার বাসায় আমি উঠতাম। তো সেইখানে একটা পার্টি হয়েছিল, তো সেখানে গিয়েছিলাম। ভালো মানুষ, কথাটা তো সবাই বললো, গান বাজনা হলো। ফকির আলমগীর ও ছিল, সে অনেক আগের কথা। এবং ওনার যায় দিন পড়তাম, উনি সাহসী ছিল। একটা কথা আমার ওখানে মনে আছে যে এটা আপনার কাছে পেপারে এসেছিল, যে একবার উনি নিজের দেশে ফিরে যাওয়ার জন্য, তার বাবা মারা গেলেন, খুব আপসেট ছিলেন। তো এরশাদ সাহেব ক্ষমতায় আছে, তাকে তো আসতে দেবে না। তো উনি লন্ডনে হাইকমিশন অফিসে গিয়ে বললেন স্ট্রেট যে আমি যদি আমার বাবার জানাজা না যেতে পারি, তাহলে এরশাদ সাহেবকে বলুন তার শ্যালক এখানে আছে, এখানে MI6 রিটায়ার করার পরে কি করে, তারা প্রফেশনাল কিলার। তো আমার কিন্তু সেই ক্যাপাসিটি আছে। তো হাই কমিশনার সাহেব একটু খুব নার্ভাস বলে, আমার একটু সময় দেন, ভিতরে যে হটলাইনে কথা বললেন। এরশাদ সাহেব বলেন ইয়েস হি ক্যান কাম, কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা অংশগ্রহণ করবেন না। এইটা একটা আমি পেপারেই পড়েছি। সেই শফিকুর রহমান এত সাহসী বক্তব্য সেই সময় দিয়েছে, আর এখন উনি একটা পত্রিকাকে, এটা তো ব্যবসা, কিংবা এটা দিয়ে তার সুনাম হবে। এমনি তার অনেক ভালো দর্শক ছিলেন, লাল গোলাপ নিয়ে দেখলাম যে ভালো করলেন। এখন যদি দেখেন ভূমিদস্যু যার কথা বলছেন, এটা একটা না, আমরা সবাই টাকার কাছে আমরা সবাই বিক্রি হয়ে গেছি, টাকার কাছে আমরা সবাই বিক্রি হয়ে গেছি। তো সেইখানে এখন বলা হচ্ছে যে শুধু এই 16 বছর যারা দুর্নীতি করছে হাসিনা তাদের বিচার হবে, 16 বছর আগের গত 54 বছর আর বিচার হবে না। এটা কেমন কথা? আপনি জ্যাকব মিল্টন, আপনি তো জানেন যে মানে প্যারাকোর্টে কোনো তামাদি নাই, কোনো ক্রিমিনাল কোনো অফেন্স, এটা কোনো তামাদি নাই, টাইম বার নাই, সিভিল কেসে আছে, সিভিল কেসে। তো কাজেই ইভেন লন্ডনে আছে মরণোত্তর বিচার হয়েছে। এক রাজার নামটা মনে পড়ছে না, ক্রমওয়েলের আগে বোধহয়, যে তার
কবর থেকে হাড্ডি গুড্ডি নিয়ে একটা একটা ব্যাগের মধ্যে নিয়ে তাকে ঝুলায় দিছে, অর্থাৎ মোরালি বোঝানো যে ইতিহাসে তার বিচার হবে। তো আজকে আমরা জীবিত অবস্থায় দেখছি, এই যে আপনি বললেন কয়েকটা সাংবাদিকের কথা বললেন, আমি শুনে মাথা হেট হয়ে যাচ্ছে যে এই যে এত বড় ইলিয়াস হোসেনের এত সুনাম, কনক সর এত সুনাম, আমি সবই দেখি। তো কাজেই তাদের অবস্থা যদি 1 মিলিয়নে কিংবা 300,000 ডলারে যেই অবস্থা বিক্রি হোক না কেন, তো সেইখানে আমাদের তো আজকে আমাদের লজ্জা হওয়া উচিত যারা রাজনীতি করি। একটা হতে পারে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা যেন তারে তৃণ সমদয়, এইসব কথা আগে বইয়ে পড়তাম, এখন এগুলো আর কেউ শুনেও না, বললে হাসে, আরে মোহন ভাই আপনিও সুযোগ পাইলে করতেন। ব্যাপারটা এরকম যে আমি সুযোগ পাই নাই বলে আমি সমালোচনা করছি। আচ্ছা বলুন, কিন্তু প্রশ্ন হলো যে পুলিশ চোরকে ততক্ষণই অ্যারেস্ট করতে চায় যতক্ষণ সে ঘুষ না পায়, আর যখন ঘুষ পেয়ে যায় তখন পুলিশ প্রোটেকশনে সে অন্যায় করে, খুন করে। এই হয়েছে সোসাইটি। তো কাজেই আপনি হাসিনা তাড়ায় খালেদা আনবেন, খালেদা তাড়ায় হাসিনা আনবেন, হ্যাঁ এই তো চলছে। এবার জিয়া ভালো না এরশাদ ভালো, এইগুলো চলছে। এখন আবেগের ব্যাপার, সমস্ত মিডিয়াগুলো ইনট্যাক্ট। এই মিডিয়া মাফিয়া মিডিয়াগুলো আগে হাসিনা সেবা করত, এখন ওয়াকারের সেবা করছে। আমি তো ভেরি ফার্স্ট ডে, আমি একটু বলিনি 30 সেকেন্ড, আমি তো ফার্স্ট ডে 5 তারিখে বলছি অনলাইনে যে ওয়াকার অঘোষিত সামরিক সরকারের প্রধান সামরিক প্রশাসন, এবং সবাই তাকে কেন্দ্র করে হালুয়া রুটি খাচ্ছে। এরপর বহু লেখা বহু বক্তব্য বলছি, আমাকে বলে ভাই আপনি এসব কথা বলছেন, আপনি তো দেশে যাবেন। আমি তো ভাই জীবন তো একটাই। এরশাদ বিরোধী আন্দোলনে পুরা মধুর ক্যান্টিনে অনেক সাক্ষী আছে, সব ছাত্র নেতা কাউকে ধরে না, আমাকে ঘেরাও করার জন্য ডিজিএফআই আমাকে ধরার জন্য। সেই রাত্রে ইতিহাস আরেকদিন বলবো, সেখানে ওই যে জাকারিয়া চৌধুরী সাহেবা সেই ভদ্রলোক সে রাত্রে যে ক্যামোফ্লেক্স করে বহুত কষ্টে বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিলাম। আমি বললাম এই ব্যাপার থাকেন, অসুবিধা নাই। কাজে আজকের ব্যাপারটা খুবই সেন্সিটিভ, যে শফিক রহমানের মতো লোক ইতিমধ্যে দেখেছি যে বিএনপি অনেক নেতারা ওখানে যায়, হ্যাঁ। তো কাজে এই যদি হয় তাহলে এই 5ই অক্টোবরের মধ্য দিয়ে আমরা যেই অর্থেই, আমি তো বলি যে গণভ্যুত্থান উত্তর বিপ্লব প্রক্রিয়া চলছে, মানে বিপ্লবের পর প্রতি বিপ্লব হয়, ফ্রান্স বিপ্লবে হয়েছে। 14ই আপনার যে জুলাই যখন বাস্তিল দুর্গের পতন হলো, এটা হলো 1789, আর 1793 ফেব্রুয়ারি মাসে এসে লুই 16 গিলোটিন হয়, 3.5 বছর। তা আমাদের মাত্র 5 মাস গেছে। হ্যাঁ, ওই যে উর্দুতে বলে দেখিয়ে আগে আগে হতা হয় ক্যা। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা